উদ্যোগে তার আদলে ত্রিপুরাতে 8টি রাজনৈতিক দল এখানে ইন্ডিয়া ব্লকে একটি কমিটি তৈরি হয়েছে, তারা একসাথে মিলে কাজ করছে। এতে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, জাতীয় কংগ্রেস দল সহ এই 8টি পার্টি কাজ করছে। তাদের যারা নেতৃত্ব এই সভায় উপস্থিত আছেন, মঞ্চে আসীন আছেন, এবং আপনারা যারা আজকে এই নির্বাচনী সভায় সমবেত হয়েছেন, আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, শ্রদ্ধাভাজন এবং আমার সমবয়সী যারা আছেন, বয়সের দিক থেকে আমার যারা অনুজ, পুরুষ মহিলা নির্বিশেষে আপনাদের সবাইকে, এবং বিশেষ করে গন্ডাছড়া বাজারের ব্যবসায়ী বন্ধুদের, শিক্ষক, কেরানি, কর্মচারী, নানা অংশে পেশায় যারা যুক্ত, কাছে বা দূর থেকে আমাদের এই সভায় যারা কথা বলবেন, তাদের কথা আগ্রহ ভরে শুনবার জন্য অপেক্ষা করছেন, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি খুব দীর্ঘ সময় নিয়ে কথা বলবো না। আমার পরে কংগ্রেস দলের নেতৃত্ব বলবেন, আমাদের পার্টির অন্যতম নেতা, গণমুক্তি পরিষদের সভাপতি নরেশ জমিয়াতিয়া, তিনি উপস্থিত আছেন, তিনিও বলবেন। আমি 2-4টি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আমাদের দেশের মানুষের চাহিদাটা কি? জিনিসপত্রের দরদাম আকাশ স্পর্শ করেছে, প্রত্যেক দিন জিনিসপত্রের দাম বাড়ছে। এর কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা আমরা দেখছি না। দেশে বা রাজ্যে সরকার আছে, এটা বুঝবার কোনো সুযোগ নাই, কাজ নাই। রেগা বলুন, আমরা যেমন ত্রিপুরায় চালু করেছিলাম শহরের জন্য 12, ভারতবর্ষের অন্য জায়গায় নাই। 12 বলুন, এর বাইরে পূর্ত দপ্তর, বন দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর, কৃষি দপ্তর, উপজাতি কল্যাণ দপ্তর, প্রধান প্রধান যেগুলো বলছি, কোনো কাজ নাই। নতুন কোনো কলকারখানা নাই, পুরনো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। যারা কাজ করছিলেন তারা হয় ছাঁটাই হচ্ছেন অথবা বাতিল হয়ে যাচ্ছেন। রাজ্যে নিয়মিত সরকারি চাকরির কোনো ব্যবস্থা নাই। চুক্তিবদ্ধভাবে কয়েক মাসের জন্য কিছু লোক নিয়োগ করা হচ্ছে, তাতেও দুর্নীতি। এগুলো বলতে গেলে বড় বিরাট কাহিনী, দীর্ঘ সময় লাগবে, আমি এটা বিস্তৃত করতে চাইছি না। এটা যেমন ত্রিপুরা, এটা ভারতবর্ষের। গরিব কৃষক, প্রান্তিক চাষি, ভাত চাষি জমি বন্ধক দিয়ে ধার দেনা করে ফসল ফলাচ্ছেন, বাজারে বিক্রি করে ফসল ফলাতে যা খরচ হচ্ছে সেই দাম পাচ্ছেন না। সারা দেশে কৃষি এবং কৃষকদের জীবনে সংকট নেমে এসেছে। কোথায় সরকার? শিক্ষা জন্মগত অধিকার,
নতুন আইন তৈরি করেছে 2020 সালে কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের সরকার তাকেই ত্রিপুরায় কার্যকরী করার চেষ্টা করছে। গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ছোট মাঝারি ব্যবসায়ী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু নির্বিশেষে তাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পাবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, আইএএস, আইপিএস, আইএফএস হতে পারবে না। যেহেতু তারা গরিব, পয়সা নাই, কোটি কোটি টাকার যারা মালিক, কলকারখানার যারা মালিক, বড় বড় ব্যবসা বাণিজ্যের যারা মালিক, তাদের টাকা আছে, তাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার সুযোগ নেবে। এ হচ্ছে শিক্ষার নতুন আইন। এটার বিরুদ্ধে সারা দেশে আন্দোলন চলছে। কে দায়ী? কেন্দ্রের সরকার, বিজেপি সরকার। এই আইন, এই নীতি ত্রিপুরায় বিজেপি সরকার কার্যকরী করছে। বামফ্রন্ট সরকার থাকার সময় কলেজ অবধি বিনা পয়সা পড়ার ব্যবস্থা হয়েছিল, অন্যগুলো আমি বলছি না। স্বাস্থ্য, জন্মগত অধিকার, কেন্দ্রীয় সরকার, রাজ্যের সরকার, বিশেষ করে যে যে রাজ্যে বিজেপি সরকার, ত্রিপুরার মতো নতুন করে কোনো হাসপাতাল করছে না। ডাক্তার পাশ করে বসে আছে, আমি ত্রিপুরার কথা বলছি, বামফ্রন্ট সরকারের তৈরি করা মেডিকেল কলেজ, শয়ে শয়ে ডাক্তার পাশ করে বসে আছে। সারা ভারতবর্ষে এবং ত্রিপুরায় ডাক্তার যা দরকার হাসপাতালে, সেই সংখ্যক ডাক্তার নিয়োগ করছে না। নার্স যে সংখ্যায় নিয়োগ করা দরকার পাশ করে বসে আছে। সারা দেশে নারী, আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় নারী পুরুষ উভয়ের মধ্য থেকে আমরা নার্স তৈরি করেছি। ত্রিপুরাতেই প্রতিষ্ঠান স্থাপন করে বাইরে না গিয়েও এখান থেকেই নার্স হওয়া যায়। কয়েক হাজার নারী পুরুষ নার্স পাশ করে বসে আছেন, সারা দেশে নিয়োগ করছে না। বিদেশিরা আমাদের দেশের ছেলেদের মেয়েদের যারা নার্স হয়েছে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে। এ হচ্ছে পরিস্থিতি। স্বাস্থ্যকর্মী ত্রিপুরাতেই আমরা তৈরি করার প্রতিষ্ঠান বসিয়েছি, আগে বাইরে গিয়ে ট্রেনিং নিতে হতো। সারা দেশে যেমন ত্রিপুরাতেও হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম। সরকারি হাসপাতালে সব ওষুধ সরকার দিত, ঘটনা তা না, কিন্তু 5টা 6টা 7টা গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধ সরকার থেকে দেওয়ার ব্যবস্থা ছিল সরকারি হাসপাতালে, বন্ধ। রোগী, ডাক্তারবাবু বুঝতে পারছেন হাসপাতালে ভর্তি করা দরকার, 6-7 দিন সরাসরি আমাদের নজরদারিতে রেখে চিকিৎসা করা দরকার। ডাক্তারবাবু ভর্তি করাতে পারছেন না, কারণ কে? খাবার দিতে হবে, টাকা নাই। কিসের সরকার চলছে? আপনার ছোটখাটো অপারেশন হবে, সুই, সুতো, গজ, ব্যান্ডেজ, যার অপারেশন হবে তাকে অথবা তার পরিবারের লোকদের বাজার থেকে কিনে দিতে হবে, না হলে অপারেশন হবে না। কোথায় আছি আমরা? মনে করবেন না এটা শুধু ত্রিপুরার চেহারা। বিজেপি সরকারের স্বাস্থ্য সম্পর্কিত যে জাতীয় নীতি, এটাই ত্রিপুরায় তারা কার্যকরী করছে। আমাদের ত্রিপুরার আরেকটা অভিজ্ঞতা হচ্ছে, গ্রামের যে হাসপাতালগুলো রোগীকে যখন ভর্তি করছে না, ডাক্তারবাবু তাকে পরামর্শ দিয়ে পাঠিয়ে দিচ্ছে জেলা হাসপাতাল অথবা রাজ্যের হাসপাতাল আগরতলায়। তো রোগীরা জিজ্ঞেস করছে কি করে যাবো ডাক্তারবাবু, পয়সা নাই তো। বলে ঠিক আছে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, দিয়ে দিচ্ছি। ভীষণ খুশি। তারপরে দেখে বলছে অ্যাম্বুলেন্স তো দিলাম, কিন্তু পেট্রোল ডিজেলের টাকা তো আপনাদের দিতে হবে, আমাদের কাছে তো টাকা নাই। যার খাবার নাই রোগী নিয়ে যাবে আগরতলায় অথবা ধলাইয়ের জেলা হাসপাতালে, গাড়ির অ্যাম্বুলেন্সের পেট্রোল ডিজেলের দাম কোত্থেকে দেবে? কি চলছে? তাহলে এই যে বিষয়গুলো,
মানুষ এগুলোর সমাধান চান। আপনি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, উপজাতি না অনুপজাতি, ছোট মাঝারি মধ্যবিত্ত, আমাদের দেশের জনগণের 100 জনের মধ্যে 85 থেকে 90 জনেরা দলমত নির্বিশেষে এই যে সমস্যাগুলির কথা বললাম, এগুলো যারা সিপিআইএম করেন অথবা কংগ্রেস করেন, তাদের সমর্থক যারা, তাদের সমস্যা মনে করার কারণ নেই। বিজেপি যারা করেন তারা তাই দেবেন। দোকানদার হাসবে, দাঁত বার করে কিলকিল করে, মাথা খারাপ নাকি? আপনি বিজেপি বলে আপনার কাছ থেকে কম দাম নিতে হবে? কোন রকম রেহাই নেই। কাজে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যে রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে, ত্রিপুরা সহ, তারা এর জন্য দায়ী। এর বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে সারা দেশে, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, শিক্ষক, কেরানি, কর্মচারী, ব্যাংকের কর্মচারী, ইন্স্যুরেন্স দপ্তরের কর্মচারী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী পরিস্থিতির চাপে বাধ্য হচ্ছেন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার মধ্য দিয়ে অর্থনৈতিক অবস্থার এর পরিবর্তন আনার, একে দুর্বল করবার জন্য মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এরা মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম প্রতিহত করবার জন্য, শোষণ করবার জন্য, নিংড়ে নেওয়ার জন্য আমাদের দেশের সম্পদকে তারা যে কায়দা, যে কৌশল অবলম্বন করেছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছ থেকে শিক্ষা নিয়ে এই সর্বনাশা পদ্ধতি বিজেপি আমাদের দেশে এবং ত্রিপুরাতে বিজেপি সরকার এটাকে প্রয়োগ করার চেষ্টা করছে। কিন্তু ধর্মের কথা বললে তো পেটের কথা নিবৃত্ত হবে না, সম্প্রদায়ের কথা বললে তো লজ্জার কাপড় আসবে না, অসুস্থ হলে পরে ঔষধ পাওয়া যাবে না। তাই বিভাজনের চেষ্টা উপেক্ষা করে, মোকাবেলা করে, জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে মানুষ যখন তারপরে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই আন্দোলনকে দমন করবার জন্য বিজেপি সরকার আমাদের দেশের সংবিধান, স্বাধীন ভারতবর্ষের সংবিধান, যে গণতান্ত্রিক অধিকার মানুষকে দিয়েছে, সেই অধিকারগুলো হরণ করে স্বৈরাচারী কায়দায়, ফ্যাসিস্ট সুলভ কায়দায় বিজেপি সরকার গণতান্ত্রিক আন্দোলন, জনগণের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। এই হচ্ছে দেশের অবস্থা। এই পরিস্থিতির পরিবর্তন যদি করা না যায়, মানুষ বাঁচবে কি করে? আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে এবং ত্রিপুরায় আমরা বারবার বলবার চেষ্টা করছি, এরা জনবিরোধী, দুশ্মন, এরা শোষকদের স্বার্থের প্রতিনিধি। ভুল করে, বিভ্রান্ত হয়ে, মোহগ্রস্ত হয়ে, এদের প্রলোভনের ফাঁদে পড়ে যারা ভোট দিয়েছেন, আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন ছিল। সময়ের ব্যবধানে, বেশি সময় লাগবে না, বুঝতে পারবেন কোথায় ভুল করেছেন। এরকম একটা জায়গায় আমরা যখন এই কথা বলছিলাম এবং আমরা আহ্বান করছিলাম দেশের সমস্ত গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, খানিকটা জনজীবনের মৌলিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যাগুলি সমাধানের প্রশ্নে গণতান্ত্রিক আন্দোলনের সমর্থক, তাদের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম, যার যার মঞ্চে দাঁড়িয়ে আলাদাভাবে, বিচ্ছিন্নভাবে এই লড়াই করলে হবে না। আসুন আমরা একটা জায়গায় সম্মিলিত হওয়ার চেষ্টা করি এবং সম্মিলিত মঞ্চে দাঁড়িয়ে ঊর্ধ্ব আকাশে আমাদের যে নিনাদ, কণ্ঠ নিনাদ, এটাকে আমাদের ভাসিয়ে দিতে হবে। এই জনবিরোধী দুশ্মন, ফেসিবাদী দৃষ্টি নিয়ে যে সরকারটা দিল্লি বসে আছে সারা দেশের বুকে পাথর চাপার মতো, এদেরকে উৎখাত করতে হবে। একটা বিকল্প, জনদরদী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটা যদি করা না যায়,
ভারতবর্ষকে, দেশের মানুষকে রক্ষা করা যাবে না। এই আহ্বানে সারাদিন 27টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছে। পরাস্ত করো বিজেপিকে, বিকল্প সরকার তৈরি করো। এর কোনো বিকল্প নাই নতুন সরকার তৈরি করতে না পারা পর্যন্ত। দেশ বাঁচাতে গেলে পর সংবিধান চাই। দেশের জন্যই সংবিধান যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, সে অধিকার একের পর এক হরণ করছে, এমনকি নির্বাচন প্রহসনে পরিণত করছে। আমি বলবো ত্রিপুরার কথা, দেশের মানুষের একতা রক্ষা করবার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদেরকে ভাগ করে দিয়ে পাকিস্তান হিন্দুস্তান তৈরি করেছে। সেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে, একটা ভারত রাষ্ট্র 3 টুকরো করে দিয়েছে। আর যাতে ভারতবর্ষ ভাগ না হয়, হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো নানা ধর্মের মানুষ আছে। আর যাতে ধর্মের প্রশ্ন সামনে এনে আমাদের ভারতবর্ষটাকে ভেতর থেকে টুকরো টুকরো করে দিয়ে শোষকরা আর তাদের রাজনৈতিক প্রতিনিধি যারা শাসন ক্ষমতায়, উভয়ে মিলে লুণ্ঠন করতে পারে, আমাদের নিংড়ে নিতে পারে, এই সুযোগ তাদের দেওয়া যাবে না। তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই আহ্বান জানিয়ে সারা দেশের মধ্যে এই ইন্ডিয়া ব্লক এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। নরেন্দ্র মোদী, বিজেপি ভয় পেয়ে গেছে। যেদিন ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে সেদিন থেকেই ভেতরে এবং বাইরে থেকে ইন্ডিয়া ব্লককে দুর্বল করার চেষ্টা করছে। আমরা এত বিস্মিত না, এটা স্বাভাবিক। যারা বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে চায় তাদেরকে নির্বিঘ্নে বিজেপি কাজ করতে দেবে, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ কাজ করতে দেবে, এটা কি করে হয়? তারা তো এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই। এর জন্য ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত যারা। কিন্তু একে মোকাবেলা করতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। এদের সঙ্গে এখনো যে মানুষ আছেন তাদেরকে জয় করতে হবে, আমাদের সঙ্গে তাদেরকে টেনে আনতে হবে। এবং মূল লক্ষ্যটা কি? আমাদের দেশে যে নির্বাচনী পদ্ধতি, এই পদ্ধতিতে ভোট ভাগ করে অল্প ভোটের ব্যবধানে জয় হাসিল করে সংখ্যা জুড়ে সরকার তৈরি হচ্ছে। আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করি, বর্তমান যে পদ্ধতিতে ভোট চলছে এটাকে আমরা সমর্থন করি না। আমরা কি বলি, যারাই নির্বাচনে দাঁড়াবে তারা যা ভোট পেলেন 100-র মধ্যে তার হার অনুযায়ী তাদের দলের প্রতিনিধি সংসদে যাবেন অথবা বিধানসভায় যাবেন। এটার নাম আনুপাতিক হারে প্রতিনিধিত্ব, ইংরেজিতে বলে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। এটা প্রকৃত গণতন্ত্রের নিদর্শন। আমাদের দেশের সংবিধান যেটাকে রক্ষা করার চেষ্টা করছি, আমাদের প্রতিনিধিরা, এই সংবিধান যখন তৈরি হয় 1950-এর 26শে জানুয়ারি লাগু হয়, 49-এর 29শে নভেম্বর এটা গৃহীত হয়। এটা তৈরি করার সময় যখন কথা হয়, আমাদের প্রতিনিধিরা সেই সময় কমিউনিস্ট পার্টি, সিপিআইএম তখনও তৈরি হয়নি। আমাদের তরফ থেকে বলা হয়েছিল প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, আনুপাতিক হারে প্রতিনিধিত্বের ব্যবস্থা করো, তাহলে একটা সুঠাম গণতন্ত্র হবে। দ্বিতীয় কি ছিল? একটা বলে ভোট নিয়ে জিতে যাব আর জেতার পর উল্টো কথা বলবো, উল্টো কাজ করব, যা এখন বিজেপি করছে কেন্দ্রে এবং রাজ্যে। যারা ভোট দিয়ে তাদেরকে জিতিয়ে পাঠালেন তাদের অধিকার দাও, এদেরকে বিশ্বাসঘাতকতা করার জন্য যাতে ফিরিয়ে আনতে পারে। আবার নতুন করে তাদের ফিরিয়ে আনার পর যেই জায়গাটা শূন্য হবে আবার ভোট হবে। কথা দিয়ে যারা কথা রাখবে, এই বিশ্বাসের ভিত যারা তৈরি করতে পেরেছে, মানুষের সঙ্গে জীবন্ত সম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে তাদেরকে নির্বাচিত করে পাঠাতে হবে। রাইট টু রিকল, ফিরিয়ে আনবার অধিকার, এই দুটা, আনুপাতিক হারে প্রতিনিধিত্ব আর ফিরিয়ে আনবার অধিকার, এই দুটোকে একসাথে করতে না পারলে পর এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা আছি, এই ব্যবস্থা তো প্রকৃত অর্থে শক্তিশালী গণতন্ত্র হয় না। আমি এই কথা এখন
দেখা যাচ্ছে বিজেপি কম ভোটের ব্যবধানে তার পরবর্তী প্রার্থীকে পরাজিত করে কোথাও 100, কোথাও 1000, কোথাও 5000 সবটা ভোট যারা পেলেন, এটাকে যদি যোগ করা যায় দেখা যাবে বিজেপির প্রার্থী যিনি জিতলেন তিনি অর্ধেকের চেয়ে কম ভোট পেয়েছেন। তো অগণতান্ত্রিক, কিন্তু আমাদের সিস্টেমটা এখন এটাই। পেছনের দরকার নেই, তোমার সঙ্গে গায়ে গায়ে যার লড়াই হচ্ছে তার থেকে তুমি একটু বেশি ভোট পেলে তুমি জিতে গেলে, কেমন না? এই পদ্ধতি চলছে এখন, এটার মধ্যে দাঁড়িয়েই আমরা কাজ করছি। এই যে 27-5 ইন্ডিয়া ব্লক তৈরি হলো, তারা কি বলছেন? এই সুযোগ বিজেপিকে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমরা প্রত্যেকটা কেন্দ্রে বিজেপির একজন প্রার্থীর বিরুদ্ধে আমাদের 27 পার্টির পক্ষ থেকে একজন প্রার্থী দাঁড়াবে। তাহলে কি হবে? তাহলে তো বিজেপির বিরোধী ভোট আর ভাগ হয়ে 8 পার্টি 9 পার্টির মতো যাবে না, সবটা একটা জায়গায় আসবে। যদি আসে তাহলে বিজেপির চাইতে অনেক বেশি ভোট পেয়ে তাদেরকে পরাস্ত করে আমরা বিকল্প সরকার তৈরি করতে পারবো, যেটা না করলে বাঁচবো না কেউ। এটা সিপিআইএম আর কংগ্রেসের ব্যাপার না, দলের নির্বাচন না, দেশের স্বার্থে, দেশের 140 কোটি মানুষের স্বার্থে, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষ। এই আহ্বান, এই যে আহ্বান, নরেন্দ্র মোদীর রাতের ঘুম ছুটে গেছে। আপনারা যারা দেখেছেন আগরতলার মিটিং 17 তারিখ, জেল্লা নাই প্রধানমন্ত্রী, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, হই হুল্লোড়ি করে বক্তৃতা করতে অভ্যস্ত, সেটা করবার মতো কোনো অবস্থা নাই, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। পত্রিকায় আমি ছিলাম না, আমি ধর্মনগর ছিলাম, পত্রিকা পড়ে পরের দিন দেখেছি। এই যে আপনাদের হাতে মুঠিফোন আছে, তাতে এখন সংবাদ পাওয়া যায়, সেখানে বলছে এ কোন প্রধানমন্ত্রী, কারণটা কি জানেন তো? 10 বছর কেন্দ্রের ক্ষমতায় বসে রাজ্যে রাজ্যে তাদের পরিচালিত সরকার, এই উভয়ের সম্মিলিত প্রচেষ্টা কি চলছে? অত্যাচার, অবিচার, বেধিচার, লুণ্ঠন, দুর্নীতি। আর টাটা, বিরলা, ডালমিয়া, শিগানিয়া, মফস্বল, জৈন, রিলায়েন্স, আম্বানি, আদানি, হাতে গোনা 100 থেকে 120টা পরিবার, তাদের সাথে আমাদের দেশের মাটির তলার, মাটির উপরের সমস্ত সম্পদ উজাড় করে দিচ্ছে। এদের জন্য দেশ, এদের জন্য স্বাধীনতা সংগ্রাম, এদের জন্য ফাঁসি কাটে ঝোলা, 190 বছরের লড়াই ব্রিটিশের বিরুদ্ধে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বিজেপি? কাজেই 14তে জিতেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, একটাও রক্ষা করেননি। আমি এগুলি যাচ্ছি না, এগুলো আপনারা জানেন, ললিতটা অনেক আগে বলেছেন, নরেশ জমাতের অনেক আগে এগুলি বলেছেন, আমি এগুলি আবার পুনরাবৃত্তি করতে চাইছি না। তারপরেও 19-এ হেরে যেতেন, আরেকটা সুযোগ দিন, এরপরেও মানুষ হয়তো সুযোগ দিতেন না। যদি না পুলওয়ামাতে ষড়যন্ত্র করে 42 জন সিআরপিএফ জওয়ানকে সন্ত্রাসবাদীদের দ্বারা খুন করিয়ে এদের লাশ কাঁধে নিয়ে সারা দেশে ঘুরে ঘুরে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে পাকিস্তানের বিরুদ্ধে বন্দুক তাকিয়ে আমরাই প্রকৃত ভারতীয়, এই সমস্ত কথা বলে আবেগ তৈরি করে আসন বাড়িয়ে, কিছু ভোট বাড়িয়ে সরকারে ফিরে এসছেন। তারপরে কি হয়েছে? বিধানসভার নির্বাচন হয়েছে রাজ্যে রাজ্যে, লোকসভার 0 আসনে নির্বাচন হয়েছে বিভিন্ন রাজ্যে, নগরের নির্বাচন, বড় বড় নগর, দিল্লি সহ 250-র মতো আসন। এই নির্বাচনগুলির ফল থেকে দেখা যাচ্ছে এই প্রধানমন্ত্রীকে দেখিয়েও ফল ভালো করা যাচ্ছে না। আস্থা হারিয়েছে মানুষ, বিশ্বাস হারিয়েছে মানুষ, প্রতারক, প্রবঞ্চক, আমরা প্রবঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে, সর্বশান্ত করছে। কাজেই এটা বুঝতে পেরে ষড়যন্ত্র যাই করো, মানুষের আস্থা ফিরে পাচ্ছেন না। তার জন্যে দেখা যাচ্ছে যে সেই যে জোর গলায় যে কথাবার্তা বলতেন, সেভাবে আর কথাবার্তা বলতে পারছেন না। এই পরিস্থিতিতে নির্বাচন কালকে শুরু হয়েছে 102টা আসনে, 26টা রাজ্যে, 543টা আসনে, 1 জুন গিয়ে শেষ হবে।
স্বাধীনতার পর ভারতবর্ষে এত দীর্ঘ সময় ধরে এটাই হচ্ছে দ্বিতীয় নির্বাচন। প্রথমবার নির্বাচন 4 মাস লেগেছিল, 51 সালে শুরু হয়েছে, 52 সালে শেষ হয়েছে। এটাই হচ্ছে এত দীর্ঘ সময়ের নির্বাচন। ঠিক আছে, এই নিয়ে আমরা কথা বলছি না। ইলেকশন কমিশন মনে করেছে করবেন। এতে কি দেখা গেল? তথ্য যা পাওয়া যাচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুসলিমদের অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে নানা কৌশলে অছিলায় বাধা সৃষ্টি করেছে। উপজাতি অংশের মানুষ অনেক জায়গায় স্বাধীনভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারেননি। তফসিলি অংশের মানুষ অনেক জায়গায় নির্বিঘ্নে ভোট দিতে পারেননি। দিন যাবে আরো তথ্য বেরোবে। কালকেও ভোট হয়েছে। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? কালকে ভোট হয়েছে ত্রিপুরায়, ভোট হয়নি। প্রকাশ্য প্রচার যেদিন শেষ হয়েছে বিকেল 5টার পর থেকে বিজেপি সন্ত্রাসবাদী বাহিনী আমাদের প্রার্থী আশিস সাহা কয়েকবার বিধায়ক হয়েছিলেন, আগরতলার মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যানও ছিলেন। তার হয়ে পোলিং এজেন্ট যারা হবেন বাছাই করে করে তাদের বাড়ি চিহ্নিত করে ওখানে দূষিত এলাকা, তফসিলি অধ্যুষিত এলাকা, কোন কোন জায়গায় টাকা দিচ্ছে অথবা খাওয়ার প্যাকেট দিচ্ছে, বলছে দরকার হলে কালকে সকালে এসে দেব, কিন্তু বাড়ি থেকে বেরোনো যাবে না। উঠান পার হয়ে বেরোতে পারবেন না, উকিও মারতে পারবেন না। বেরোবার চেষ্টা করলে পর একেবারে এলাকা জয়যুক্ত করতে হবে, আশিস সাহকে জেতাতে হবে। চিহ্ন নিয়ে এখন তর্ক বিতর্কের কোনো সুযোগ নাই। আরে আমরা কোনোদিন হাত চিহ্ন দেয়নি, এরকম কংগ্রেসে তো কোনোদিন কাস্তাহাতের তারা চিহ্ন দেয়নি। কি করা যাবে? পরিস্থিতি এই জায়গায় আমাদের এনেছে। কে এনেছে? বিজেপি। তাদের জনবরিত ভূমিকা। এখন এগুলো তর্ক করার কোনো সুযোগ নেই। আশিস শাহর ইলেকশন এজেন্ট, তার জন্য একবার তাকে আক্রমণ করেছে, তারপরে মোকাবেলা করে ইলেকশন এজেন্টের দায়িত্ব পালন করেছেন, ভোট দিয়েছেন, নিজে ভোট দিয়ে স্ত্রীকে বাড়ি থেকে আনতে গেছেন। তিনি হাঁটতে পারেন না, অসুস্থ, হুইল চেয়ারে করে তাকে যখন নিয়ে আসছেন রাস্তায় তাকে আক্রমণ করল, হুইল চেয়ার শুধু তাকে ছুঁড়ে ফেলে দিল। এরকম একটা জায়গায় আবার এই ভদ্রলোক আক্রান্ত হলেন। সেই স্ত্রীকে তুলে এনে পুলিশকে জানিয়ে তারপর তাকে নিয়ে গিয়ে ভোট দিয়ে স্ত্রীকে বাড়িতে দিয়ে এসে আবার পোলিং এজেন্টের কাজ করেছে। এই হচ্ছে কমিউনিস্ট দৃঢ়তা এবং বলিষ্ঠতা। গল্প না, আমরা যা ভাঙ দিয়েছিলাম এটা ছেদও ছিল না। এগুলো বলার জন্য বলা না, মানুষ এগুলো গ্রহণ করবে না এটা আমাদের মনে হয়নি। এই সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে মানুষ বেরিয়ে এসে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, ভোট দিতে যাওয়ার চেষ্টা করেছেন। পোলিং এজেন্ট সকালবেলা 9টা 10টার মধ্যেই তো 80% বের করে দিয়েছে। যারা চোখ রাঙিয়ে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে আক্রান্ত হয়েছে। প্রিজাইডিং অফিসারের সামনে বাইরে পুলিশ, এরা দেখছে না, কার কাছে অভিযোগ করবে? তাহলে পোলিং এজেন্টকে তো ভয় কেন? নিয়ম ইলেকশনের পুলিং এজেন্ট কি প্রার্থীর সাক্ষী, হিসেব নিকেশ করবেন, আর তো কিছু না। বেআইনি কিছু কাজ হচ্ছে এখানে দেখবেন। পুলিং এজেন্ট না থাকে এরা দাঁড়িয়ে শেষ পর্যন্ত ভোট দিয়ে আসার চেষ্টা করেছেন, কিন্তু আসলে তো বিরাট অংশের ভোট হচ্ছে ছাপ্পা ভোট। এই পরিস্থিতিতে সমস্ত তথ্য সংগ্রহ করার পর ইন্ডিয়া ব্লকে আর দলের যারা প্রতিনিধি তারা বিকেল বেলা বসে কিনা পোলিং এজেন্ট যাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে তাদেরকে ফিরিয়ে আনা আবার পোলিং স্টেশনে বসানো যায় কিনা, এগুলো কথার কথা। কিচ্ছু করেনি, কিছুই করেনি। তারপর বাধ্য হয়ে সন্ধ্যার পর এই নেতৃত্ব একসাথে বসে সমস্ত তথ্যাদি নেওয়ার পর বলেছেন এটা কিসের ইলেকশন, প্রহসন, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই নির্বাচনটা বাতিল করো, নূতন করে আবার নির্বাচন করো, 7 রামনগর বিধানসভার উপনির্বাচন সহ, এবং সমস্ত ভোটার যাতে নির্বিঘ্নে
স্বাধীনভাবে অকুত ভয়ে নিজের ভোট নিজে দিতে পারে তার এখন ইন্ডিয়া জোটের তরফ থেকে এই যে অভিযোগগুলো করা হলো বলছে এগুলি কল্পিত তার জন্যে তাদের বিরুদ্ধে মামলা হবে করুন না মামলা কারণটা কি কেন আপনাদের কাছে এই কথাগুলি বলছি ভীতি আমি বিভিন্ন রাজ্যের কথা যেমন বললাম টুকরো টুকরো যা খবর পেয়েছি আমাদের ত্রিপুরার কথা বললাম 2023 বিধানসভা নির্বাচনে কি হয়েছে কংগ্রেস বিজেপি কত ভোট পেয়েছে 39 এটা 50-এর চাইতে কম এবং এই যে 39 এটা প্রকৃত অর্থে সমস্ত মানুষের দেওয়া ভোটের হিসেব না ব্যবহার করে আমাদের ঘরের যুবকদের এটা বেদনা তারা বুঝতে পারছে না ব্যবহৃত হচ্ছে ভাড়াটে বাহিনী হিসেবে আমি তাদের গুন্ডা শব্দ ব্যবহার করতে চাই না তারা ফিরবে আমরা নিশ্চিত ভোটের ব্যবহার করে 23-এর নির্বাচনে এই 39-এর মধ্যে 15 থেকে 17টা ভোট আমি কমিয়ে বলছি তাহলে তাদের ভোট কত বিজেপির ভোট কত বিজেপি ঘরে ঘরে চাকরি দিয়েছে জিনিসের দাম কমিয়েছে রেশনে 5টা নতুন জিনিস যোগ করেছে সস্তায় দাম বৃদ্ধির ছেকায় আপনার হাত পুড়ে যাচ্ছে তার থেকে আপনাকে বাঁচাবার জন্য করছে এটা নতুন হাসপাতাল করছে ওষুধ বিনা পয়সায় দিচ্ছে জিনিসের দাম বাড়ছে মোকাবেলা করছে না ওষুধের দাম বাড়ছে মোকাবেলা করছে না মায়েদের বোনেদের ইজ্জত লুণ্ঠন করছে থানায় যাচ্ছে অভিযোগ করবার জন্য দাঁড়াবো থানায় অভিযোগ নিচ্ছে না বলছে মন্ডলের কাছে যান এরা মীমাংসা করে দেবে কিসের মীমাংসা আমার ইজ্জত লুণ্ঠন করেছে আপনি কিসের মীমাংসা বলছেন বলে মামলা করতে চাইছেন আমরা তো নিতে বাধ্য কিন্তু আপনাদের ভালোর জন্য বলছি পয়সাও খরচ হবে মামলাও চলবে আরো আক্রমণ হবে পুলিশ যদি এই কথা বলে ওরা জগত যে বলছি আমরা কেন বলছি অনেক জায়গায় মায়েরা বোনেরা বাড়ির অভিভাবকদের নিয়ে থানায় গিয়ে দেখছেন যারা ইজ্জত লুণ্ঠন করেছে তারা দারোগাবাবুর সঙ্গে বসে চা মিষ্টি খাচ্ছেন এরকম ছিল বামফ্রন্ট সরকারের সময় সাহস পেত দারোগাবাবুরা এই জায়গাটা কে নিয়ে গেল সাবরুম থেকে ধর্মনগর প্রতি সপ্তাহে এখানে সেখানে রাজপথে লাশ পাওয়া যাচ্ছে পুরুষ মহিলা পুলিশকে খবর দেয় লাশ তুলে নিয়ে যায় মানুষ যখন জিজ্ঞেস করে কি করে মরল দারোগাবাবু তদন্ত না করে ওখানে দাঁড়িয়ে বলেছে এটা তো দুর্ঘটনায় মারা গেছে অথবা আত্মহত্যা করেছে তার অর্থটা কি তার অর্থ হচ্ছে কোনো দায়িত্ব নিতে রাজি না অপরাধীদের ধরবার জন্য কোনো চেষ্টা নাই কোথায় চলে যাচ্ছে আমরা ওরা জগৎ যে বলছি জঙ্গলের শাসন যে বলছি এ তো ভিত্তি হচ্ছে এটা স্লোগান উঠল বিজেপি সরকার আসার পর ভালো স্লোগান নেশামুক্ত ত্রিপুরা এখন নেশা ভাঙের সাগরে ভাসছে ত্রিপুরা কোথায় ভদ্রলোক তিনি তো এবার দাঁড়িয়েছেন পশ্চিম আসনে আর নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিচ্ছেন না বিজেপি সরকারের মন্ত্রী বিধায়ক তারা গাঁজার চাষ করে গাছ ধরে ধরে হিসাব করে বিক্রি করে সোশ্যাল মিডিয়াতে তাদের নাম দিয়ে চ্যালেঞ্জ করে তথ্য দিচ্ছে সেই মন্ত্রী সেই বিধায়কদের হিম্মত নেই সাহস নেই প্রতিবাদ করে বিধানসভায় আমাদের বিধায়করা প্রশ্ন তুলছে কিন্তু কোনো কথা বলে না আলোচনা যখন শুরু হয় বেরিয়ে যায় সুরসুর করে বিধানসভা থেকে কি ব্যাপার স্কুলের পাশে হাসপাতালের পাশে শহরে নতুন করে এই নেশার জিনিস বিক্রি করার জন্য লাইসেন্স দিচ্ছে বামফ্রন্ট সরকার একটাও লাইসেন্স দেয়নি অত যে 20 বছর আমরা একটা আগারের সরকার চালিয়েছি একটা লাইসেন্স দুটো লাইসেন্স ভুল করে আগরতলায় দিয়েছিল কংগ্রেসের বিধায়ক ওই সত্য লুকাবো কেন সুদীপ বর্মন আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন তখন এই দপ্তরের দায়িত্বে ছিলেন ভালুনাল সাহা বিশালগড়ের বিধায়ক তাকে যখন দৃষ্টিতে নেওয়া হলো বলে এরকম তো হওয়ার কথা না তদন্ত করলেন 24 ঘন্টার মধ্যে এসে বলেন হ্যাঁ আমাদের অফিসের কিছু লোক আমাদের অজ্ঞাতে আমাদের না জানিয়ে এটা করেছে 24 ঘন্টার মধ্যে বাতিল করো আর যে অফিসার করেছে তার শোকজ করো তার বিরুদ্ধে ব্যবস্থা নাও
সুদীপ বাবুকে ফোন করে জানিয়েছি, ইয়েস ইউ আর রাইট, আপনি যা বলেছেন অভিযোগ সত্য, এই ব্যবস্থা আমরা নিয়েছি। এখন কি চলছে, কি চলছে? মায়েরা, বোনেরা, তারা মদের দোকান খুলবার বিরোধিতা করছে। ঘরের পুরুষ লোক সারাদিন গিয়ে পরিশ্রম করছেন, রোজগার করছেন, সন্ধ্যার সময় ফিরে আসার আগে এই পয়সায় উলট পালট করে এই সমস্ত আজে বাজে জিনিস খেয়ে অথবা পয়সা দিয়ে তাস খেলে খালি হাতে বাড়িতে ফিরছেন। বাড়িতে সবাই বসে আছেন, খাবার নাই। মায়েরা বোনেরা বুঝছেন সর্বনাশটা কোথায় হচ্ছে। তখন তাদের পাশে বামফ্রন্ট সরকার ছিল, এখন এই সরকারটা শত্রুতা করছে। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এরা বুঝতে পেরেছে যদি বিধানসভায় যেভাবে ভোট লন্ডভন্ড করেছে, এর চাইতেও যদি বেশি লন্ডভন্ড করা না যায়, তাহলে তো এই লোকসভার দুটো আসন জেতা যাবে না। প্রধানমন্ত্রীকে নাকি উপহার দিতে হবে, রামের নামে উপহার দেবেন, কি করে দেবেন? কাজে এটার জন্য ভোট লুট করতে হয়েছে, এটার জন্য ভোট লুট করতে হয়েছে। ভোট তো লুট হচ্ছে এরা সরকার আসার পর থেকেই। 18-র পরে পঞ্চায়েতের ভোট হয়নি, নগরের ভোট হয়নি, এডিসির ভোট হয়নি, লোকসভার ভোট হয়নি, এবং 23-এর বিধানসভার ভোট ঠিক মতো হয়নি। কাজে এই লোকসভার ভোট এদের কাছে এই সততা নিষ্ঠা প্রত্যাশা করা ভুল হবে। এখন পশ্চিম আসনে যে ঘটনা ঘটলো, সাতরামনগর বিধানসভা কেন্দ্রে যা ঘটনা ঘটলো, আপনারা যদি পূর্ব আসনের লোকরা গন্ডাছড়ার মানুষ, আমি দেখলাম ললিত বলছে গন্ডাছড়ার উন্নতির জন্য, রাইমা ভ্যালির উন্নতির জন্য। আর ত্রিপুরার উন্নতি না হলে গন্ডাছড়া রাইমা ভ্যালির কি করে উন্নতি হবে? বলতে হবে ওইভাবে। সে তো তার আত্মিক একটা উপলব্ধি থেকে বলেছে, ভুল কিছু বলছে আমি বলছি না, কিন্তু সীমাবদ্ধ কেন হবে দৃষ্টিভঙ্গি? দেশের কথা ভাবছি। দেশ না বাঁচলে ত্রিপুরা কি করে বাঁচবে? ত্রিপুরা না বাঁচলে গন্ডাছড়া রাইমা ভ্যালির কি করে উন্নতি হবে? কাজে এই জায়গাটা দাঁড়িয়ে যদি আপনাদের মনে হয়, বলছেন তো ললিত দা, কিন্তু পশ্চিম আসনে এই হলো কিছু করা গেল না, তার জন্য কি মাথার চুল ছিঁড়ব? আমরা মেনে নেব এটা, আমাদের কোনো ভূমিকা থাকবে না। প্রতিরোধের দুর্জয় দুর্গ গড়ে তুলবেন না। পশ্চিমে যা করেছ পূর্বে এটা করতে দেব না, হতে দেব না। প্রতিরোধ করব, যার যার ভোট শেষে দেবে, কোন দলের প্রার্থীকে দেবে না দেবে ভোটার ঠিক করবেন। বিজেপি দলের মস্তান বাহিনী পুলিশকে নীরব পুতুলের মতো সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে রেখে, ইলেকশন কমিশনকে দরজা জানালা বন্ধ করে গৃহবন্দী করে রেখে যেমন খুশি তেমন গত 6 বছর চলেছে, আর চলতে দেব না। রুখে দাঁড়াবার একটা সুযোগ পূর্ব আসনের আপনারা যারা ভোটার, গন্ডাছড়ারই হন আর ধর্মনগরেরই হন, আপনাদের সামনে কিন্তু তৈরি হয়েছে। আপনাদের এই ভূমিকা পশ্চিম আসনে যারা ভোট দিতে পারলেন না, হাত কামড়াচ্ছেন, তাদের মানে সাহস যোগাগে। আমরা পারলাম না, আমাদের পূর্ব আসনের বন্ধুরা করে দেখালো, সালাম দেবে। আর যদি ঘরে বন্দী হয়ে থাকেন, সমস্যার সমাধান হবে, জিনিসের দাম কমবে, টাকার দাম বাড়বে, রেশনে 5টা জিনিস বেশি পাবেন, রেগার কাজ পাবেন, সরকারের দপ্তরগুলি সক্রিয় হবে, আপনার ছেলেকে বিনা পয়সায় কলেজ অব্দি পড়াতে পারবেন। যে সুযোগ হাতছাড়া হয়েছে এই বিজেপি সরকার তুলে নিয়েছে। হাসপাতালে গেলে বিনা পয়সায় ঔষধ পাবেন, হাসপাতালে ডাক্তারবাবু ভর্তি করাবে। আপনি যদি ভোটটা দিয়ে চুপ করে বাড়িতে বসে থাকেন, ভুল করবেন না। আমি শুধু 8 দলের যারা নেতা, কয়েকজন লুটেরা এই ত্রিপুরাতেও বিজেপির নাম বলে লুট করছে সরকারের প্রধানতায়, তারা মানেই গোটা বিজেপি না। কাজে বিজেপির ভেতরে যারা আছেন, আমি তাদের উদ্দেশ্য বলছি, মেনে নেবেন এটা। কৈফিয়ত দিতে হবে আপনার ছেলের কাছে, মেয়ের কাছে। কোন দল করছো, কাদের ভোট দিচ্ছ, কাদের ঝান্ডা নিয়ে ঘুরছো, আমাদের ভবিষ্যৎ কি? অন্ধকারে নিক্ষেপ করছো, কিসের তারণায়? কি লাভ হয়েছে তোমার? এই প্রশ্ন কিন্তু করবে, জবাব দিতে পারবেন না। কাজেই আপনাদের কাছে সবিনয়ে এই প্রশ্ন রেখে যাচ্ছি, উপলব্ধি করার চেষ্টা করুন। এই যে 28টা দল একটা জায়গায় আসলো, দেশের মানুষের মধ্যে যদি এই জাগরণ তৈরি না হতো, উপলব্ধির মধ্যে না আসতো, এই দুশ্মন
আরএসএস নিয়ন্ত্রিত ফ্যাসিবাদী বিজেপিকে সরকার থেকে হটাতে না পারলে পর দেশ বাঁচবে না, দল বাঁচবে না, মানুষ বাঁচবে না। এই স্লোগান তো আসতো না এইভাবে। তাই আপনাদের কাছে আবেদন করছি, বিজেপি ধরে রাখতে পারছে না, প্রার্থীর নাম ঘোষণা করছে, 3 দিন পর প্রার্থী বলছে না আমার জায়গায় অন্যকে দাঁড় করেন, আমি দাঁড়াবো না। কি হয়েছে আপনার? বলে না আমার একটু অন্য অসুবিধা আছে, বলছে না। এলাকায় গিয়ে দেখছেন আওয়াজ অন্যরকম, হাওয়া অন্যরকম, ভয় পেয়ে যাচ্ছেন, পয়সা খরচ হবে। কারণ তাদের ভোট মানে তো এখানে তহবিল খরচ করা। 1 লাখ খরচ করলে জিততে পারলে পর 50 লাখ হবে। এটা ব্যবসার মতো তাদের কাছে, টাকাও যাবে, জিতবও না, ফেরত পাবো কোথায়? দরকারটা কি ঝামেলায় গিয়ে। আর মানুষ সাপমন্নি করছে, দেখলে থুতু দেওয়ার চেষ্টা করছে। আমি তো গত 5 বছর কিছু করিনি, আসলে কি করে করবো? সরকার না করলে আমি করতে গিয়ে করবো। এই ভয়ে কিন্তু সরে যাচ্ছে। এগুলো আমাদের তৈরি করা কথা না, প্রতিদিন এই তথ্যগুলো আসছে। তাই আপনাদের কাছে যেটা বলবো, আমাদের রাজ্যে আপনারাই 23-এর নির্বাচনে বিজেপিকে পরাস্ত করেছেন, তারা কিন্তু জিতেনি। তাহলে সরকারে কি করে আসলো? তিপ্রামথা, বর্ণচূড়া, আসলে কাক। কিন্তু ময়ূরের পঙ্খি কেটে কাকের লেজে লাগিয়ে নিজেকে ময়ূর সাজাবার চেষ্টা করেছে, কিন্তু কণ্ঠস্বর তো বন্ধ করতে পারেনি। যেই মাত্র কাকা করেছে ধরা পড়ে গেছে 3 বছরের মধ্যে। টিউজার্সের সময় লেগেছে অনেক বেশি, কিন্তু এদের তো 3 বছর, এত তাড়াতাড়ি। আমরা বলছিলাম একটু ধৈর্য ধরুন, বেশি দূর যেতে পারবে না। বিশুদ্ধ উপজাতি আন্দোলন, স্বাধীন ত্রিপুরা, বিদেশে বিতরণ, রাজ্যভাগ, উপজাতি রাজ্য, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশন সলিউশন, সবকিছুর সলিউশন হচ্ছে 1.5 জন মন্ত্রী, একজন পূর্ণ, একজন হাফ মন্ত্রীকে যখন জিজ্ঞেস করে আপনি কিরকম মন্ত্রী, বলে প্রদ্যুৎ কিশোরকে জিজ্ঞাসা করুন সে আমাকে কি মন্ত্রী বানিয়েছে। বুঝতে পারছেন তো? ছেলেটা কিন্তু লেখাপড়া জানা, আমাদের পরিবারেরই ছেলে ছিল। রঞ্জিত দেববর্মা, তার নাম জানেন তো? এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, একসময় চেয়ারম্যান হয়েছেন, তার মেয়ের জামাই। আমি তাকে চিনি। তো যাই হোক, সে তো যে কোনো দল করতেই পারে, এ নিয়ে আমাদের কোনো দুঃখ নাই। গেছে, ভুল বুঝবে, ঘুরবে, না হলে পস্তাবে, কিছু করার নাই। এখন প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, আমাদের ত্রিপুরায় 14 লক্ষ উপজাতিদের জন্য প্রদ্যুৎ বাবুর নাকি রাতের ঘুম হয় না। বলছে আমি তো কবে মানে চলে যাব আপনাদের ছেড়ে, আমি জানি না। কিন্তু উপরে গেলেও যদি আমাকে কেউ প্রশ্ন করে, আমি যেন বলতে পারি না 14 লক্ষের জন্য আমি একটা কিছু করে এসেছি। কি করে এসছেন আপনি? এই 14 লক্ষ ত্রিপুরার উপজাতিদের মধ্যে একজন প্রার্থী দাঁড় করবার জন্য ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না। আমি জিজ্ঞেস করি যারা শুনছেন দূর থেকে, একজন ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না। দশরথদেব কোত্থেকে এসছে? বাজমন রিয়াং কোত্থেকে এসছে? জিতেন চৌধুরী কোত্থেকে এসছে? আজকে যাকে আমরা প্রার্থী করলাম সে কোত্থেকে এসছে? ত্রিপুরার এই 14 লক্ষের মধ্যেই তো। আপনারা কি জানেন আমাদের যে প্রার্থী শহীদের সন্তান, সন্ত্রাসবাদীরা রাতের অন্ধকারে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের অন্যদের চোখের সামনে গুলি চালিয়ে চপার ব্যবহার করে টুকরো টুকরো করে খুন করে দিয়ে চলে এসছে। উনি স্বরূপানন্দের শিষ্য ছিলেন, ধর্মপ্রাণ মানুষ, সৎ মানুষ, নিষ্ঠাবান মানুষ, কিন্তু লাল ঝান্ডা হাতে নিয়েছেন মানুষের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। এবং তাদের কাছে ভীতি যে এই লোকটা তো আমাদের সর্বনাশ করে দিচ্ছে, তাকে যদি সরানো যায় বোধহয় কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডা এটাকে মাটির সাথে শুয়ে দেওয়া যাবে। এই কারণে তাকে খুন করেছে কাপুরুষ, সে খুন করলো। কিন্তু রাজেন্দ্র বাবার মৃতদেহের সামনে শপথ নিয়ে তো লাল ঝান্ডা বাবার হাত থেকে নিজের কাঁধে তুলে নিয়েছে, সে তো মাথা নত করেনি। তার ভাই গাড়ির চালক, তারপরেও যখন দেখছে এই বাড়ির লোকদেরকে তো নিরস্ত করা যাচ্ছে না, অ্যাক্সিডেন্টের কথা বলে প্রকাশ্য দিনের বেলা রাজপথে বিচ্ছিন্ন জায়গায়
তার ভাই গাড়ির ড্রাইভার তাকে খুন করে দিয়েছে। এর পেছনেও এই ষড়যন্ত্র কাজ করেছে। এই সমস্ত কিছু উপেক্ষা করে রাজেন্দ্র রিয়াং তো কাজ করছে তার গোটা পরিবার নিয়ে। এডিসি নির্বাচনে দাঁড়িয়েছেন, একাধিকবার জয়যুক্ত হয়েছেন, এক্সিকিউটিভ মেম্বার হয়েছেন, ওখান থেকে তুলে আনো আমরা বিধানসভায় দাঁড় করিয়েছি, একাধিকবার নির্বাচিত হয়েছে, এক ভোটের ব্যবধানও জয়ী হয়েছেন মাথা নত করে। দেশের নির্বাচনে দাঁড়াননি যে না আমি তো অনেকবার দাঁড়ালাম, নতুন ছেলেকে দাঁড় করান। আইপিএফটি করতো, দল ছেড়ে আমাদের সঙ্গে যুক্ত হয়, তাকে এডিসিতে আমরা দাঁড় করেছি, জয়যুক্ত হয়েছেন। এডিসির এক্সিকিউটিভ মেম্বার, শিক্ষা দপ্তর দারুণ চালিয়েছে, লেখাপড়া যারা ছেলে, তাকে দেশের নির্বাচনে দাঁড় করিয়েছে। এই বিশ্বাসঘাতকতা করে তাকে পরাস্ত করেছে। আমরা সিদ্ধান্ত করেছি রাজেন্দ্রকেই আমরা দাঁড় করাই। কংগ্রেসের বন্ধুরা সমর্থন করেছেন, আর দলের সম্মিলিত যে মঞ্চ তারা সমর্থন করেছেন। বাইরে থেকে তো আমাদের আনতে হয়নি। ভারতবর্ষের যে কোনো জায়গার লোক ভোটার তালিকায় নাম থাকলে ত্রিপুরার যে কোনো জায়গায় দাঁড়াতেই পারেন, এটা নিয়ে প্রশ্ন না। কিন্তু এই যে বুক বাজাচ্ছেন, বগল বাজাচ্ছেন, কি বলে বলবেন এগুলো পরবর্তী সময়ে আমাদের গণমুক্তি পরিষদের নেতা, তার যে অভিজ্ঞতা আরো অনেক বেশি সমৃদ্ধ এই প্রশ্নে, তাদের কাছ থেকে শুনবেন। আমি আর বেশি সময় নিতে চাইছি না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলছি, এরা ভীত, এরা সন্ত্রস্ত, প্রধানমন্ত্রী যেমন, এই রাজ্যেরও। কাজে এই সুযোগকে কাজে লাগিয়ে এদেরকে পরাস্ত করতে হবে। পশ্চিমে যেটা করা গেল না, দেখেই ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত নেয়। কিন্তু পূর্বের এই পশ্চিমের জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নেই। ওখান থেকে যে সিদ্ধান্ত, শিক্ষা, এই শিক্ষাকে পাথেয় করে এখানে প্রতিরোধ করে তুলতে হবে। সময় আছে আরো 6 দিন 7 দিন, কথা বলুন মানুষের সাথে। বড় বড় মিটিং এখন করা যাবে না। যাদের মধ্যে এখনো ভয় আছে, ভীতি আছে, শঙ্কা আছে, তাদেরকে ভয় মুক্ত হতে সাহায্য করুন। কিসের ভয়? ভয় তো বিজেপি মানুষকে ভয় পাচ্ছে, তার জন্যই তো ভোট জালিয়াতি করছে, ডাকাতি করছে। না হলে তো এটা করতো না। আপনারা কেন ভয় পাচ্ছেন? এরা তো আপনাদের ভয় পাচ্ছে। বেরোন, দেখবেন পালাবার পথ পাবে না। এটা পশ্চিম আসনের ক্ষেত্রে অনেক জায়গায় মানুষ দেখিয়েছেন। কাজে আমাদের এখানেও এই কেন্দ্র রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আপনাদের এই ভূমিকা গ্রহণ করতে হবে এবং এই কেন্দ্র থেকে বিপুল ভোটে রাজেন্দ্র রিয়াংকে জয়যুক্ত করে দিল্লিতে বিকল্প নতুন ধরনের জনমুখী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভাবনা নিয়ে যারা চলেন তাদেরকে সম্মিলিত করে একটা সরকার তৈরি করার যে সম্ভাবনা তৈরি হচ্ছে তাকে বাস্তবায়িত করার জন্য রাজেন্দ্রকে পাঠাতে হবে। আপনারা দূর থেকে কাছ থেকে যারা আমার কথা শুনছেন তাদের কাছে সবিনয় অনুরোধ করব, এগিয়ে আসুন, নিজের ভোটের অধিকার প্রয়োগ করুন। যারা এখনো শঙ্কায় আছেন, দুদুল্যমানতে আছেন, দমনা করছেন, তাদেরকে এর থেকে বের হতে সাহায্য করুন। অনেকদিন পর গন্ডাছড়া আমি এসেছি, এখানে সবসময় ভালো মিটিং হয়। আজকেও এই পরিস্থিতিতে ত্রিপুরার অনেক জায়গা থেকে আপনাদের গন্ডাছড়ার আজকে মিটিং দেখবার মতো, উল্লেখ করার মতো। আপনাদের অভিনন্দন জানাই, কিন্তু অভিনন্দন জানাবো 26 তারিখ ভোটের পর সমস্ত তথ্য নেওয়ার পর, তারপরে আরেকবার অভিনন্দন জানাবো বাক্স খোলার পর, যখন দেখবো আপনারা আপনাদের প্রার্থীকে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবার ব্যবস্থা করেছেন। তার জন্য আমি অপেক্ষা করব। ভালো থাকুন, আমাকে কথা বলবার সুযোগ দিলেন, আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বলা শেষ করছি। আমার নমস্কার নেবেন।